আমি পেয়ে গেছি সেই দুধ ফল গাছের ফল। তো দেখেন গেটটা আছে সেটা আগাগোড়াই না আপনারা মানে হালফিলি আমরা হ্যাঁ। এগুলো এরকম দেখছি। তাহলে এই রাজবাড়ির যে রাজা ছিলেন তার কোনো বংশধর আছে? না, ওদের সব মেয়ে মাংস। আচ্ছা, যত যা ছিল সব মেয়ে। আচ্ছা, তার বংশধর বলতে ছেলেদের কি মোটা সাপ কালো রঙের। তোমার নাম কি? বিশ্বজিৎ। বিশ্বজিৎ। তা এই অবস্থায় কেন তুমি? ঝুলাকি হ্যাঁ, ধুলাবালি হলো। ধুলোবালি খেলো? হ্যাঁ, পেয়েছে পেয়েছে, বাহ। এইটা বড়টা। ঢুকতে হবে, তাহলে দেখতে পাবেন সেই আশ্চর্য পুকুর, অভিশপ্ত পুকুর যাকে আমরা বলি। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান হাসডেবলু। এভাবে নয়, এভাবে ভালো লাগছে না। এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান হাসডেবলু। আজকে কোথায় যাচ্ছি জানেন? সোনারন্দি গ্রামে। সেখানে অনেক কিছু দেখার মতন আছে। সোনারন্দি গ্রামে রয়েছে একটি রাজবাড়ি এবং একটি অভিশপ্ত পুকুর। তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় সেই পুকুরগুলো এবং রাজবাড়িটাও। তো চলুন বেশি দেরি না করে চলি রাজবাড়ির দিকে। এই সোনারন্দি গ্রামে আমি কি কি দেখব এবং কিভাবে যাব সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। যেহেতু আমি বাইকে করেই যাচ্ছি, তাই আমি সর্বপ্রথম যাব সালাড়। আর এই নদীটার নাম হচ্ছে বাবলা নদী। বাবলা নদী পার হয়ে 3টে গ্রাম পার হয়ে সালাড়। তো আমরা এখন যাচ্ছি সালাড়ের দিকে। তো প্রকৃতি আমাদের সঙ্গে তাল মিলিয়েছে, কারণ মেঘলা আবহাওয়া, সেরকম কোনো রকম গরম লাগছে না। এই সোনারন্দি জায়গাতে এমন একটি আশ্চর্য জায়গা আছে, সেটিকে দেখার জন্য মন উৎসুক করছে। কারণ একটা পুকুর আছে, অভিশপ্ত পুকুর। সেই পুকুরটা দেখার জন্য বিশেষ করে আমরা এখন আছি বর্তমানে সালাড়ে। তো সালার রেল স্টেশনের কাছে আছি। আমি আছি সালার রেল স্টেশনের গেটে। ওইদিকে হচ্ছে সালার রেলওয়ে স্টেশন, আর এইদিকে হচ্ছে আপনার গঙ্গাটিকুরি। আপনি গঙ্গাটিকুরি থেকেও যেতে পারবেন আপনি। আমি রাজবাড়ি যাব, এই যে বাঁ দিকে রাস্তাটা দেখছেন ওইদিকে করে, এইদিকে করে যাব বাইকে। রেলগেট থেকে বাঁ দিকে যাওয়ার পরে আরেকটি রেলগেট পড়বে এবং আমরা যাব ডান দিকে। ডান দিক থেকে ঘুরে আমরা সালার কাটোয়া রোডে উঠব, সোজা কাটোয়া। Continue for 3 kilometers. আমরা এখন সোনারন্দি গ্রামের খুবই কাছে আছি। তো এখান থেকে আর 800 মিটার দূর। আমি কিন্তু এই জার্নিতে একা নয়, আপনারা সঙ্গে আছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছে আর একটা এক্সট্রা লোক। এ দেখেন। চলুন যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোনারন্দি গ্রামে। তো এই হচ্ছে সোনারন্দি গ্রামের রাজবাড়ির ফটক, মানে প্রধান ফটক। রাস্তা থেকে নেমে আপনি প্রধান ফটক দেখতে পাবেন, এবং এই যে রাস্তাটা দেখছেন সেটি হচ্ছে কাটোয়া যাওয়ার রাস্তা। এবং আর এই যে রাস্তাটা দেখছেন এই সোজা হচ্ছে সালাড়। আমরা সালাড় হয়ে এসেছি। নেমেই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। আমরা মূল ফটক থেকে ভেতরে ঢুকবো এবং সেই অভিশপ্ত পুকুরটাও দেখব এবং রাজবাড়িও দেখব। রাজবাড়ির মূল ফটকের যে করুণ অবস্থা সেটা হয়তো আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে হবে না, দেখে বুঝতে পারছেন যে কি করুণ অবস্থা। এখানে এসে শুধু একটা কথাই মাথায় ঘুরছে যে এত সুন্দর রাজবাড়ি কি করে ধ্বংস হলো। চলুন এবার আপনাদেরকে জানাই এই সোনারন্দি রাজবাড়ির কিছু ইতিহাস। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও আছে রাজবাড়ি, কোথাও বা আছে জমিদার বাড়ি, এবং আছে নবাবের শহর হাজারদুয়ারি। কিন্তু অনেক জমিদার বাড়ি আছে যা আজকে ধ্বংসের মুখে। ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলার সালাড়ের সোনারন্দি গ্রামের রাজবাড়ি। সোনারন্দি রাজবাড়ি প্রতিষ্ঠান করেন নিত্যানন্দ দালাল। 1808 খ্রিস্টাব্দে সোনারন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপরে এই রাজবাড়িটি। মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমার একটি গ্রাম যার নাম হচ্ছে সোনারন্দি। এই এলাকাটিকে বনোয়ারিবাদও বলা হয়, তার কারণ এখানকার রাজাদের গৃহবিগ্রহ বনোয়ারি দেবের নাম থেকে। বনোয়ারিবাদ রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ছিলেন নিত্যানন্দ দালাল। তারা জাতিতে ছিলেন তাঁতি। এখনো পর্যন্ত এই এলাকায় বেশিরভাগ লোক তাঁতির কাজ করে। নিত্যানন্দের বাবা ছিলেন জগমোহন দালাল। সোনারন্দি গ্রামের বাস ছিলেন তিনার। নিত্যানন্দের জন্ম হয়েছিলেন 1750 খ্রিস্টাব্দে এই সোনারন্দি গ্রামেই। মহারাজ নিত্যানন্দ দালাল অল্প বয়সে অনেক রকম ভাষা জানতেন
যেমন ধরুন আরবি, ফার্সি, উর্দু ভাষায় তিনি খুব পারদর্শী ছিলেন। তিনি অল্প বয়সে গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখানে তিনি পেট চালানোর তাগিদায় দিল্লির বাদশাহ দরবারে চাকরি করেন। তিনি অসাধারণ মেধাবী ছিলেন এবং ফার্সি ভাষায় পারদর্শী হওয়ার কারণে তখনকার বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে, বন্ধুত্ব ভাব হয়ে যায় আর কি। বাদশাহ শাহ আলম নিত্যানন্দের পার্সি লেখাপড়া খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দের নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট তাকে দানেশবন্দ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7 হাজরি মনসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবন্দ। তিনাকে আরো কিছু উপাধি দিয়েছিলেন, যেমন ধরুন আমিরুল মুলক, আজাম্মত উদ্দৌল্লাহ, সাফদার জং, এইসব উপাধি দিয়েছিলেন খুশি হয়ে। সম্রাট খুশি হয়ে এসব উপাধিগুলো দিয়েছিল। তো এই হচ্ছে সোনারুন্দি রাজবাড়ির কিছু ইতিহাস। উপরে তাকা, উপরে নাম কি? হ্যাঁ, পুতা পুটা। এ বাড়ি কোথায় তোদের? আর এই অবস্থা কেন তোরা? লজ্জা পাচ্ছিস নাকি? লজ্জা পাচ্ছিস? চলুন এরপর আপনাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে কিছু কাহিনী শুনে নিই এখানকার বিষয় নিয়ে। তাহলে এই রাজবাড়ির যে রাজা ছিলেন তার কোনো বংশধর আছে? না, ওদের সব মেয়ে বংশ। আচ্ছা, যত যা ছিল সব মেয়ে। আচ্ছা, তার বংশধর বলতে ছেলেদের ছেলের তরফ থেকে কিছু নেই, কিন্তু মেয়ের তরফ থেকে সব। মেয়ের তরফ থেকে তারা মাঝে মাঝে আসা যাওয়া করে। আচ্ছা, এখানে কোনো পুজো বা এরকম? মানে নিত্য সেবা হয়, রাধা গোবিন্দের মন্দির। আচ্ছা, রাধা গোবিন্দের মন্দির আছে। নিত্য সেবা আছে। আচ্ছা 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 সেবা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে মাঝে মাঝে তার বংশধররা এখানে আসে। মাঝে মাঝে আচ্ছা, ওনার বংশধররা কোথায় থাকে একটু বলতে পারবেন? ওদের সব শ্বশুর বাড়ির নাম আমি তো ঠিক জানি না। আচ্ছা আচ্ছা কারণ ধরো মেয়ে ছেলে বিয়ে হয়ে গিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা বা হয়তো অনেকে মারাও গিয়েছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর কি। আচ্ছা, মানে তাহলে মানে বংশধর বলতে যে মেয়ে ছিল তাদের তো বিয়ে হয়ে গেছে, এবং বাকি যে ছেলে বলতে কিছুই ছিল না। তাদের ওই নাতিপুতিটা আসছে। আচ্ছা, নাতিপুতরা এখানে আসে মাঝে মাঝে যখন একটা নবদ্বীপ বাড়ি আর একটা বোধ হয় বহরমপুর না কোথাও বাড়ি। আচ্ছা, যারা এই বংশধর ছিল তারা মাঝে মাঝে এখানে আসে, যে এখানে থেকে আবার চলে যায়, পুজো যখন শেষ হয়ে যায় তখন চলে যায় নাকি? আচ্ছা, পুজোর কোন টাইমে আসে ওনারা? ওরা পুজো বলতে এরকম হয়তো হঠাৎ একদিন এইগুলো। আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমার নাম কি? বিশ্বজিৎ বিশ্বজিৎ। তা এই অবস্থায় কেন তুমি? ঢিলাকি হ্যাঁ, ঢিলবালি খেলি। ধুলোবালি খেলো? তোমার বাড়ি কোথায় তোমার? আমি ওই বাগান থাকি। ব্যাঙ্গালোরে? না, এই বাগান আচ্ছা, এই বাগানে থাকো। বুঝলাম। এই কি মোটা সাপ, কালো রঙের সাপ দেখে তো আমি ওখানে আর ভয়ে ঢুকলাম না। চলুন এরপরে আপনাদেরকে দেখাই যে আশ্চর্য রকম পুকুর, মানে অভিশপ্ত পুকুর, সেই পুকুরটা। আর এটা হচ্ছে মেন গেট। এদিক দিয়ে এসে আপনাকে এইদিকে ঢুকতে হবে, তাহলে দেখতে পাবেন সেই আশ্চর্য পুকুর, অভিশপ্ত পুকুর যাকে আমরা বলি। চলুন। হ্যাঁ, পেয়েছে পেয়েছে, বাহ। এই যে বড়টা। পুকুরটা দেখলাম এখনই, যে পুকুরে মাছ অনেক আছে, সেটা কি মানে এর কাহিনীর পেছনের কাহিনী কি আছে একটু বলতে পারবেন? এখানে সেই রাজাদের আমল থেকে আছে। আচ্ছা, রাজাদের আমল থেকে আছে। ঠাকুরের নামে পুকুর, ওই পুকুরে ঠাকুরের জলের ভোগ হয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য মাছ কেউ ধরে ধরে না। না, কাটলে না। আর এটা শোনা যায় যে ওই পুকুরে মাছ যদি কেউ আগে একবার ধরেছিল কেউ, তো সে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছিল, মানে এটা কি সত্যি? সত্যি। আচ্ছা, আর মানে এই পুকুরের মাছগুলো শুনেছি নাকি যে মারা গেলে গঙ্গায় ভাসে দেয় না পুড়ে দেওয়া হয়, ওটার ব্যাপারে কিছু জানেন? ফাঁসি দিয়ে আছে। আচ্ছা, গঙ্গায় ভাসে দেওয়া আছে। ও আচ্ছা। আপনি এখন যেটা দেখছেন সেটাই হচ্ছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি আগে ছিল এরকম, আর এখন হয়ে গেছে এরকম।
দেখি হ্যাঁ। ওদের মাছ কোনো কম হয় না। তা এই যে ভাঙাচোরা গেটটা আছে সেটা আগাগোড়াই না আপনারা মানে হালফিলি ভাঙা? এগুলো এরকম দেখছি। আচ্ছা, আমাদের বাড়ি কোথায়? বয়স হয়ে গেল, আমরা কি- আমাদের বাড়ি গঙ্গার ওপারে। এবার আপনাদেরকে দেখাবো যে দুধ ফল গাছ, যেখানে স্থানীয় লোকেরা নাম দিয়েছে দুধ ফল গাছ, সেই গাছটার কাছেই নিয়ে যাচ্ছে আপনাদেরকে। আমার পেছনে যেসব জায়গাগুলো দেখছেন সবই রাজপ্রাসাদের জায়গা, সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সব রাজপ্রাসাদের জায়গা, এখানে সবই রাজপ্রাসাদের জায়গা, অনেক বড় এরিয়া। তো আমরা ঠিক চলে এসেছি সেই দুধ ফল গাছের কাছে, চলে এসেছি সেই দুধ ফল গাছে। এই সাধারণ গাছের মতনই, কিন্তু বুঝতে পারবেন সাধারণ গাছের মতনই এর গাছের ইয়ে। তো আপনি শুধু বুঝতে পারবেন এর পাতাটা অন্যরকম। এই দুধ ফল গাছের নামটা স্থানীয়রা বলে। তো এর বিশেষ কারণ হচ্ছে যে এখানে এক ধরনের ফল হয়, তো সেই ফলের যখন ফলটা ভাঙা হয় এবং দুধের মতন তরল পদার্থ বের হয়, তো সেটা নাকি খাওয়া যায়, সেই কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা দুধ ফল গাছের নাম দিয়েছে। তো সাধারণ গাছের মতনই এই গাছটি, তো গাছের পাতা অনেকটা দূরে আছে। তো দেখি এখানে একটা শুকনো পাতা পড়ে আছে, তো সেটা আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। দেখি একটা শুকনো পাতা দেখি, তো 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 কোনটা দেখানো যায়, কোনটা 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 এই দেখেন একটা পেয়েছি। তো এ দেখেন এই গাছের পাতা এরকম, মানে বড় অদ্ভুত, মানে এই পাতা সচরাচর দেখা যায় না, আমি কোনো সময় কোনো দেখিনি এরকমভাবে পাতা। তো এই কারণ বিশেষত দেওয়া আছে যে দুধ ফল গাছ, তো পাতাটা দেখেই আপনি ভালো করে বুঝতে পারবেন। এই গাছের পাতার সঙ্গে যদি আপনার কোনো গাছের পাতার মিল থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানান, কারণ এই পাতার বিশেষত্ব দেখেই গ্রামবাসীরা আপনার দুধ ফল গাছ নাম দিয়েছে। দেখুন, তো আমি 3টে কুড়িয়ে পেলাম সেই দুধ ফল গাছের ফল, তো পেকে পড়েছিল বলে দেখতে পেলাম। তো আপনাদেরকে দেখায় যে কি কারণে এই গাছের দুধ ফল নাম দেওয়া হয়েছিল। এ দেখুন, দেখতে পাচ্ছেন সাদা সাদা লিকুইড। এ দেখেন আরেকটা দেখায় আপনাদেরকে, এ দেখেন সাদা সাদা বের হচ্ছে না লিকুইড। আরেকটা দেখায় আপনাদেরকে, ভালো করে বুঝতে পারবেন। এ দেখেন, এই কারণে দেওয়া হয়েছিল হয়তো দুধ ফল গাছ। এই দেখেন, আর এই সেই আস্তাবল যেখানে ঘোড়া, হাতি এবং বিভিন্ন তখনকার দিনে যেসব যানবাহনগুলো মাধ্যমে যাতায়াত হতো সেগুলো এখানে রাখতো। তো আমার সোনারুন্দি রাজবাড়ি দেখা শেষ হয়ে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরপরে আপনি কোন ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।